আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। আসিফ নজরুল। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরোয়ার। এখনই শপথ নিতে পারছেন না আসলাম ও সারোয়ার। ঢাবিতে পোস্ট ডিলিট করো, আতঙ্কে মধ্যরাতের বিক্ষোভ। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম ও এখনো আছি, সিদ্দিক। বকশিসের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, 2 মিনিটে রোগীর মৃত্যু। টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 2 এসএসসি পরীক্ষার্থী নিহত। চলন্ত মধুমতি এক্সপ্রেসের 4 বগি বিচ্ছিন্ন, হতাহতের ঘটনা নেই। ওমানে ভয়াবহ দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের 4 ভাই নিহত। আইনজীবীর পোশাকে আদালতে মমতা। ইতিহাসে সর্বোচ্চ দরপতন ভারতের মুদ্রা রুপির। ইসরায়েলের সঙ্গে গোপন আতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে হুমকি ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতির পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার শিক্ষা জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল জানান, তারেক রহমান একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে তৎকালীন এরশাদ সরকারের সময়কার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তিনি নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেননি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার এ আদেশ দেন। গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার রাত 2টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করেন তিনি। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সদস্য হিসেবে ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে করা চট্টগ্রামের বিএনপি দলীয় 2 প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের পৃথক আবেদন নথিভুক্ত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য 9 জুন দিন ধার্য করেছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে সংসদ সদস্য হিসেবে আপাতত তারা শপথ নিতে পারছেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিএনপি 2 প্রার্থী চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন। তবে ঋণখেলাপির অভিযোগে তাদের ফলাফল প্রকাশ গত 3 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে দূষিত পানি পান করে 3 শতাধিক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন এবং 3 দফা দাবি জানান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, 2 সপ্তাহ ধরে অসুস্থতার ঘটনা বাড়লেও হল প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট মুছে ফেলতে চাপ দেওয়া এবং পানির পরীক্ষার ফল প্রকাশ না করার অভিযোগও তোলেন তারা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য ও ক্যান্টিন খাতের বাজেটের স্বচ্ছ হিসাব প্রকাশ, প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা। হল প্রভোস্ট ডক্টর মাহবুবা সুলতানা বলেন, হলের জন্য আলাদা স্বাস্থ্য বাজেট নেই। নিজেকে এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও মনে করেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি। সত্যি কথা যেটা,
কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, পাইনি। তবে মনোনয়নপত্র চাওয়ার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ করে না বলে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিসের টাকাকে কেন্দ্র করে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মাস্ক খুলে নেওয়ার মাত্র 2 মিনিটের মাথায় দীপালি শিকদার বয়স 40 নামের ওই রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে মৃত রোগীর স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে হাতাহাতির সংঘর্ষ হয়। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীপালি শিকদার বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় 2 এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত 9:30টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনা ঘটে। যাদবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন মোহাম্মদ নাইম, তিনি কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নুমান উদ্দিনের ছেলে। নাইম ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থাকতেন এবং স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের 4টি বগি মাঝপথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঈশ্বরদী আজিমনগর বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, আজিমনগর স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনটির পেছনের 4টি কোচের সংযোগ হুক খুলে যায়। প্রায় 30 মিনিট পর চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন পুশব্যাক করে পুনরায় বগিগুলো সংযুক্ত করেন। পরে ট্রেনটি আবার ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের 4 ভাই নিহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে দেশটির রাজধানী মাস্কট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ দূতাবাস 4 প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তারা সবাই একই পরিবার সন্তান এবং ওমানে কর্মরত ছিলেন। ভারতের কলকাতা হাইকোর্টে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে হাইকোর্টে পৌঁছান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূলের পার্টি অফিসে একের পরে এক হামলার অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় জেরা করতে আদালতে গিয়েছেন মমতা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ভবানীপুরে মমতাকে পরাজিত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিধায়কও নন মমতা, শুধু তৃণমূল নেত্রী। এমত অবস্থায় ভোট পরবর্তী সহিংসতার মামলা লড়তে আদালতে পৌঁছালেন তিনি। বিশ্বজুড়ে রাজনীতি অস্থিরতা এবং তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যে ভারতীয় মুদ্রা রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম 12 পয়সা কমে 95.80 রুপিতে দাঁড়ায়। বাজার বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আগে থেকেই রুপির পতনের ধারা চলছিল। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি এই দর পতনকে আরো ত্বরান্বিত করেছে। সাম্প্রতিক ইতিহাসে ডলারের তুলনায় রুপির এমন পতন আগে কখনো দেখা যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া 40 দিন ব্যাপী যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে যান। ইরান এ ধরনের গোপন আতাত ক্ষমতার অযোগ্য বলে আমিরাতকে হুমকি দিয়েছে। বুধবার নেতানিয়াহুর দপ্তর এই সফরের তথ্য জানায়, যদিও সংযুক্ত আরব আমিরাত তা পুরোপুরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা নেতানিয়াহুর গোপন সফরের বিষয়টি আগে থেকেই জানতেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আতাত ক্ষমার অযোগ্য এবং এতে বিভাজন তৈরি হবে। যারা এতে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।